বাংলাদেশে তেমনই কিছু শীর্ষ সন্ত্রাসী অর্থাৎ কুখ্যাত অপরাধী রয়েছে, যারা কিনা এমন কোনো অপরাধমূলক কাজ নেই যে করেনি। এজন্যই তাদের নাম শুনলে ভয়ে তটস্থ থাকে সবাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের কুখ্যাত ৮ শীর্ষ সন্ত্রাসীর সাথে, যাদের অপরাধের বর্ণনা শুনলে আপনারও ভয়ে গা শিউরে উঠবে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। জিশান একসময় রাজধানীর আতঙ্কের নাম ছিল জিশান। তার নাম শুনলে আঁতকে উঠতেন রাজধানীবাসী। রাজধানীর গুলশান, বনানী, পল্টন, মগবাজার, মালিবাগ, ফকিরাপুল, মতিঝিল এলাকায় দাপিয়ে বেড়াতেন তিনি। অভিজাত এসব এলাকার ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত চাঁদা তুলতেন এই জিশান। সন্ত্রাস, চাঁদাবাজি, ক্যাসিনো ব্যবসা, মাদক ব্যবসা সবই করতেন জিশান। একসময় ঢাকায় এলাকা ভিত্তিক সন্ত্রাসী বাহিনীও গড়ে তুলেছিলেন এই জিশান, যাদের নাম শুনলে ভয়ে তটস্থ থাকতো সবাই। দিনে দুপুরে তারা চাঁদা চেয়ে চিরকুট পাঠাতো, সঙ্গে পাঠাতো কাফনের কাপড়। এজন্য অনেকেই নীরবে দাবিকৃত সে চাঁদা দিয়ে দিত। না দিতে পারলে দিতে হতো নিজের জীবন। তাহলে বুঝতেই পারতেছেন কতটা ভয়ঙ্কর ছিল এই জিশান। পিচ্চি হান্নান ঢাকা শহরের এককালের মাদক সম্রাট, লাখো মানুষের মূর্তিমান আতঙ্কের নাম পিচ্চি হান্নান আজ পড়ে আছেন নাম ফলকহীন একটি কবরে। 2004 সালে 26 জন র্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ার আগ পর্যন্ত পিচ্চি হান্নান দাপিয়ে বেরিয়েছেন ঢাকায় আন্ডারওয়ার্ল্ড। ছিনতাই, চাঁদাবাজির মাধ্যমে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ সম্পদ। চাঁদপুর জেলার ফরিদগঞ্জের চরদুখিয়া ইউনিয়নের ওয়াজি উল্লাহর 5 সন্তানের মধ্যে হান্নান দ্বিতীয়। 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি। এরপর পিতার কাঁচামালের ব্যবসা সূত্রে চলে আসেন ঢাকার কারওয়ান বাজার। প্রথম দিকে মূলত পিতার ব্যবসায় দেখাশোনা করতেন তিনি, কিন্তু ধীরে ধীরে ছোটখাটো চুরি, ছিনতাই থেকে শুরু করে জড়িয়ে পড়েন ডাকাতি, অপহরণের মতো ভয়ঙ্কর সব অপরাধের সাথেও। খুন জখম তার কাছে হয়ে ওঠে নিত্য নৈমিত্তিক ব্যাপার। একসময় হান্নান জড়িয়ে পড়েন মাদক ব্যবসার সাথে। এর পরের গল্প কেবল তার অন্ধকার সাম্রাজ্য বিস্তৃত হওয়ার, এবং তাই ঘটে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেন তিনি। তবে কথায় বলে বাপ বাপকেও ছাড়ে না, তেমনি র্যাবের সাথে এক বন্দুক যুদ্ধে পরিসমাপ্তি ঘটে এই কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হান্নানের জীবনী। সুব্রত বাইন বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হলেন সুব্রত বাইন। দেশকে অস্থিতিশীল করতে সম্প্রতি তিনি দেশে এসেছিলেন, আর দেশে এসে তিনি গ্রেফতার হয়েছেন। দেশের অপরাধ জগৎ দীর্ঘদিন ধরে একাধিক শীর্ষ সন্ত্রাসী দখলে ছিল, তাদের মধ্যে সুব্রত বাইন একজন। কথিত 7 স্টার বাহিনীর প্রধান ছিলেন সুব্রত বাইন। পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাত্রী সুব্রত বাইন। বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বন্দী ছিলেন। কলকাতায় থাকার সময় সেখানে বসেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন সুব্রত বাইন। সড়ক ও জনপথের বড় বড় ঠিকাদারি কাজ ভাগাভাগি করতেন। সুব্রত বাইনের আদি নিবাস বরিশালের আঘলঝড়া থানার জোবারপড় গ্রামে। তার বাবা বিপুল বাইন ছিলেন এনজিওর গাড়ি চালক। মা ও 3 বোনকে নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি। পরিবারের বড় সন্তান সুব্রত বাইনের জন্ম 1967 সালে হলি ফ্যামিলি হাসপাতালে। বরিশালে অক্সফোর্ড মিশন স্কুল নামে খ্রিস্টান মিশনারি স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন সুব্রত। পরে ঢাকার শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে ভর্তি হয়ে সেখান থেকে এসএসসি পাশ করেন। এরপর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে সেখানকার এক নেতার সঙ্গে পরিচয়। তখন থেকেই বইয়ের বদলে হাতে ওঠে অস্ত্র। খুব অল্প দিনেই মগবাজারের সন্ত্রাসী চক্র গড়ে তোলেন সুব্রত। 1993 সালের দিকে মধুবাজার এলাকার সবজি ব্যবসায়ীকে খুন করে পুলিশের তালিকায় নাম ওঠে তার। এর কিছুদিন পরেই
মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয়। এরপরে সুব্রত বাইনের নাম গণমাধ্যমে শিরোনাম হয়। সুব্রত বাইন পরে বিশাল সেন্টারে দোকান মালিক সমিতির নেতাও হন। সেই পরিচয় শুরু করে চাঁদাবাজি। এভাবেই একে একে গড়ে তোলেন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হয়ে ওঠেন মানুষের ভয়ের ত্রাস। খুন খারাপি, চাঁদাবাজি, মাদক ব্যবসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে তিনি করেননি। মোল্লা মাসুদ ঢাকার অপরাধ জগতের এক কিংবদন্তি অপরাধী কুখ্যাত সন্ত্রাসী মোল্লা মাসুদ। আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মোল্লা মাসুদ মতিঝিল কবিবাগের ত্রাস হিসেবে একসময় পরিচিত এই সন্ত্রাসী বহু বছর ধরে ভারতের মাটিতে আত্মগোপনে ছিলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের র্যাব ও ডিবির বরাত অনুযায়ী মাসুদ কলকাতায় বসবাস করতেন আবু রাসেল মোহাম্মদ মাসুদ নামে এবং এক ভারতীয় নাগরিক রিজা সুলতানাকে বিয়ে করে দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন। তবে সম্প্রতি সুব্রত বাইনের সাথে তিনিও গ্রেফতার হন। মোল্লা মাসুদের বিরুদ্ধে রয়েছে অন্তত 30টিরও বেশি মামলা। এর মধ্যে রয়েছে বিএনপি নেতা কামাল মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, পুরান ঢাকার মুরগি মিলন হত্যাকাণ্ড, খিলগাঁওয়ের তিলপাড়ায় ট্রিপল মার্ডার এবং রাজধানীর বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অসংখ্য অভিযোগ। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মগবাজারের একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ঈদ মৌসুমে পশুর হাট পর্যন্ত তার নিয়ন্ত্রণে থাকত। লিয়াকত হোসেন দেশব্যাপী এক সময়ের আতঙ্কের নাম ছিল শীর্ষ সন্ত্রাসী লিয়াকত হোসেন। 2000 সালের দিকে পুরো ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করত দুটি বাহিনী, একটি 7 স্টার বাহিনী এবং আরেকটি 5 স্টার গ্রুপ। আর এই 5 স্টার গ্রুপের প্রধানই হলেন লিয়াকত হোসেন। তার কাছে খুন খারাপি, চাঁদাবাজি ছিল নিত্যদিনের কাজ। বাংলাদেশের এমন কোনো অপরাধ নেই যে সে করেনি। এজন্য বাংলাদেশের 23 জন শীর্ষ সন্ত্রাসীর নামের লিস্টে তার নামও উঠে আসে। তাছাড়া তার আরেকটি পরিচয় হলো তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা, তবুও তিনি পার পাননি। এত বড় মাপের সন্ত্রাসী হওয়া সত্ত্বেও 2008 সালের 25 নভেম্বর তাকে রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ওসি প্রদীপ কুমার দাস প্রদীপ কুমার দাসকে চিনে না এমন মানুষের সংখ্যা অনেকটাই কম। মেজর সিনহা হত্যাকাণ্ডের পর থেকে ওসি প্রদীপ এসেছেন মিডিয়াতে আলোচনায়। সূত্র মতে, ওসি প্রদীপ কুমার দাস টেকনাফ থানার ওসি থাকাকালে মাদক নির্মূলের নামে 22 মাসে 144টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটান। তাতে মারা যান 204 জন মানুষ। এসব ঘটনাকে দেওয়া হয়েছে মাদক ও অস্ত্র উদ্ধারের তকমা। অথচ সাধারণ মানুষ বলে যে ক্রসফায়ারে নিহতদের বেশিরভাগই ছিল নিরীহ মানুষ। এমনই একটি সাজানো বন্দুকযুদ্ধের ঘটনায় 2019 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার পাহাড়ছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর বিষয়টি মিডিয়াতে আসতে সারা দেশ জুড়ে চলে নিন্দার ঝড় এবং ওসি প্রদীপকে গ্রেফতারের দাবিতে চলে মানববন্ধন। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয় এবং সম্প্রতি তাকে ফাঁসির রায় দিয়েছে আদালত। বাংলা ভাই বাংলাদেশের আরেক কুখ্যাত সন্ত্রাসী বাংলা ভাই। বাংলা ভাইয়ের জন্ম 1970 সালে। তার আসল নাম ছিল সিদ্দিকুর ইসলাম, তবে তিনি পরিচিত ছিলেন শাহ আজিজুর রহমান নামে। তার পরিচিত তাকে বাংলা ভাই হিসাবে বিখ্যাত করে তুলেছে। 1990 সালে মাত্র 20 বছর বয়সে তিনি আফগানে গিয়ে সশস্ত্র জিহাদে অংশ নেন। এরপর শায়েখ ওসামা বিন লাদেনের সাথে সরাসরি যোগাযোগের কারণে নিরাপত্তার স্বার্থে তিনি বাংলাদেশে ফিরে আসেন। আগস্ট 2005 সাল আনুমানিক 1 ঘন্টার মধ্যে একটি ছাড়া বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় বোমা বিস্ফোরিত হয়েছিল এবং মোট বোমার সংখ্যা ছিল 500টি। বিস্ফোরণে 3 জন নিহত ও প্রায় 100 জন আহত হয়। 2005 সালে নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকা থেকে 120 কিলোমিটার দূরে দক্ষিণে ঝালকাঠি শহরে বোমা বিস্ফোরণের ফলে 2 জন বিচারক নিহত হন।
19 নভেম্বর 2005 সাল গাজীপুরের হামলায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী সহ 7 জন নিহত হন। বাংলাদেশের ইতিহাসে এটাই ছিল প্রথম আত্মঘাতী বোমা হামলা। এছাড়াও চট্টগ্রামে বোমা হামলায় অন্তত 16 জন, যাদের মধ্যে 13 জন পুলিশ অফিসার খুন হন বাংলা ভাইয়ের হাতে। মূলত ঝালকাঠিতে 2 সহকারী জজ হত্যা মামলায় জেএমবি নেতা শেখ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং 2007 সালে 30 মার্চ রাত 12টা 1 মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরশাদ শিকদার। বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে, অথচ এরশাদ শিকদারের নাম থাকবে না, তা কি করে হয়? এরশাদ শিকদার এতটাই ভয়ঙ্কর একজন ক্রিমিনাল ছিল যে তাকে নিয়ে অনেক নাটক এবং সিনেমা নির্মাণ করা হয়েছে। একজন মানুষের পক্ষে করা সম্ভব এমন কোনো অপরাধ নেই যে সে করেনি। খুন, গুম, হত্যা, ধর্ষণ সহ নির্যাতনের সকল শাখায় ছিল তার অবাধ বিচরণ। মানুষ হত্যার ক্ষেত্রে এরশাদ শিকদার এমন সব উপায় অবলম্বন করত যা শুনলে যে কোনো মানুষ ভয়ে কেঁপে উঠবে। কিন্তু এরশাদ শিকদার তা করত হাসি মুখে। কাউকে হত্যা করার জন্য নির্মমভাবে আঘাত করার পর মৃত্যু না হওয়া পর্যন্ত বুকের পাঁজরে উঠে নাচতে থাকা ছিল এই এরশাদ শিকদারের প্রিয় শখ। রক্তের পিপাসা মিটিয়ে দুধ দিয়ে গোসল করে নেওয়া ছিল তার প্রিয় অভ্যাস। তবে